তেসরা মার্চের পর শুধুমাত্র রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়নি বলে মাথার মধ্যে কেউ কেউ গেরুয়া বিল লাগিয়েছেন কিংবা গেরুয়া ফেট্টি বেঁধেছেন। এটা তার দোষ না, এটা আমাদেরও দোষ। এটা আমরাও তাকে তৈরি করতে পারিনি, তার মগজে শান দিতে পারিনি। কেন বিকল্প বামপন্থীরা? আমি তো বলতাম, ডিওএফ যখন করতাম বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে বহু জায়গায় জনসভায় বক্তৃতা করতে গেছি, বক্তৃতা করতে গিয়ে যুবদের কাছে বলার চেষ্টা করেছি, না এখনো বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। লাইভ হচ্ছে অনেক জায়গায়, অনেকে শুনছে, বামফ্রন্টের কারুর সাথে আমাদের আলাদা করে কোনো সম্পর্ক নাই। মানিক সরকার আলাদা করে আমাদের কোনো বন্ধু না, আমাদের সিপিআইএম এর সম্পাদক গৌতম দাস ডিওএফ এর আলাদা করে কোনো বন্ধু না। আমরা সপ্তম অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার স্লোগান দিতাম কেন? আমরা দেখতাম রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার একমাত্র সরকার যারা বিধানসভায় দাঁড়িয়ে বলতো বামফ্রন্ট সরকার যদি থাকে চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও আমরা চাকরি দেব। এই কারণে আমরা বামফ্রন্টকে সেদিন সমর্থন করতাম। আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত বামফ্রন্ট না থাকলে কি হয়, যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। আমার মনে আছে আমবাসায় মিটিং করতে যেতাম, ধর্মনগরে মিটিং করতে যেতাম, বিভাগীয় কমিটির মিটিং, অঞ্চল কমিটির মিটিং লই, আপনার বিভিন্ন স্তরের কমরেডদের নিয়ে মিটিং। কমরেডরা প্রশ্ন করতেন, আমরা সর্বশিক্ষা আছি, আমরা কি রেগুলার হব না? আমরা সেদিন একটা কথা বলতাম, বামফ্রন্ট সরকার যদি থাকে রেগুলার হবে কি হবে না এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু বামফ্রন্ট সরকার যদি থাকে তোমার চাকরি যাবে না। সর্বশিক্ষার যদি স্কিমের টাকা দিল্লি বন্ধ করে দেয়, বামফ্রন্ট সরকার নিজের বাজেট থেকে সেই টাকা দেবে। আজকে সর্বশিক্ষার বন্ধুরা মাসের পর মাস মায়না পায় না, এরপরও কি বামফ্রন্ট কেন বিকল্প বুঝাতে হবে বক্তৃতা করে? অনেকে ভাববেন আমি কিউবা থেকে, আমি ওই লাতিন আমেরিকা থেকে, আমি সেখানে সোভিয়েত ইউনিয়ন থেকে হঠাৎ করে ত্রিপুরায় রেশন ব্যবস্থায় চলে এলাম কেন? চলে এলাম এই কারণে বন্ধু, ঘরের মধ্যে তালা দেন চেইন দিয়ে। চেইন চেনেন না? চেইন গ্রামের ছেলেরা ভালো চিনবেন, একটার সাথে একটা আংটা দিয়ে যোগ করা থাকে। আমরা যখন ভ্রমণ করতে যাই রেলের সাথে বাঁধার জন্য শিকল নিয়ে যাই, শিকল যেমন একটার সাথে একটা জোড়া, একটা আংটা খুলে গেলে শিকলটার আর কোনো গুরুত্ব নেই। ওই গোটা দেশের সমস্ত ঘটনাবলী একটা শিকলের সাথে যুক্ত। আজকে যে আমেরিকা ট্রাম্পের নির্বাচন, এই ট্রাম্পের নির্বাচনের সাথে মোদি বাবাজির সম্পর্ক আছে। মোদি বাবাজির খুঁটিটা বাঁধা আছে ট্রাম্পের সাহেবের কাছে। ট্রাম্প সাহেব যাবে পুতুল নাচ চেনেন না? গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ। এখন তো শিল্পটা হারিয়ে গেছে। আমরা ছোটবেলায় যেতাম বাবার সাথে কাকার সাথে, পুতুল নাচ দেখতাম। পুতুল নাচছে, পুতুল কোলাগুলি খাচ্ছে, পুতুল হ্যান্ডশেক করছে, কিন্তু পুতুল কিন্তু নিজে কিছু বলতে পারছে না, পর্দার পেছন থেকে সুতা নড়ছে আর পুতুল নাচছে। আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে, একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম্প সাহেবের নেতৃত্বে IMF, বিশ্ব ব্যাংক, WTO। তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে। তাদের টিকি বাধা ওখানে টিকি বাধা। এই কারণে DYFI সমাজতন্ত্রের পক্ষে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ট্রাম্প আমাদের আলাদা করে শত্রু না, দেখতে খারাপ বলে, আর লেনিনও আমাদের আলাদা করে বন্ধু না, যিনি সমাজতন্ত্র এনেছিলেন। ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমাদের লড়াই হচ্ছে নীতির, দর্শনের, আদর্শে। কোন সেই আদর্শ, কোন সেই দ্বন্দ্ব? পৃথিবীতে সবচেয়ে বড় দ্বন্দ্বের নাম হচ্ছে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কোন দিকে আমরা থাকবো DYFI, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এই কারণে আমরা স্লোগান দিই, সাম্রাজ্যবাদ নিপাত যাক, আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম। অনেকেই এই স্লোগানটা মিছিলে দেন। আমি বন্ধুদের বলি, ক্ষমা করবেন আমাকে, বন্ধুদের যদি জিজ্ঞেস করি কেন দিচ্ছেন আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম, হয়তো অনেকেই ব্যাখ্যা করতে পারবেন না। ব্যাখ্যার জায়গাটা হচ্ছে এটা, যে যেই সমাজতন্ত্র 1917 সালে সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, যেই সমাজতন্ত্রকে রবীন্দ্রনাথ এসে রাশিয়ার চিঠি লিখেছিলেন, যেই কিউবা অতিমারিতে সবচেয়ে ভালো ভূমিকা গ্রহণ করলো, যেই কিউবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো চোখের ডাক্তার পাঠায়, যেই কিউবা আমেরিকার নাকের ডগায় থেকে 90 বার ফিদেল কাস্ট্রোকে আক্রমণের পরও আমেরিকার নাকের ডগায় থেকে সাম্রাজ্যবাদকে ধমক দেয়, এই সমাজতন্ত্রকে এই কারণে আমরা পছন্দ করি আর সাম্রাজ্যবাদকে ঘৃণা করি এই কারণে, কারণ আমেরিকা হচ্ছে আমাদের পৃথিবীতে সাম্রাজ্যবাদের সবচেয়ে পান্ডা, সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় নেতার নাম হচ্ছে আমেরিকা। এই আমেরিকা, আমি বন্ধুদের বলবো, গুগল সার্চ করলে সবার আছে স্মার্টফোন আছে, আমার থেকে আপনারা স্মার্ট। শিবশঙ্কররা বসে আছে, আমি তাদের কাছ থেকে অনেক সময় শিখি, অনেক বন্ধুরা এখানে বসে আছে যারা আমার থেকে অভিষেক করে অনেক বেশি ভালো স্মার্টফোন চালান, গুগল সার্চ করেন, অনেক সময় তাদের থেকে শিখি। সার্চ করুন,
যদিও গোটা গুগলকে এমন ভাবে তারা সাজিয়ে রেখেছে, তাদের নিয়ন্ত্রণ করাই গুগল বাধ্য হয়ে আমরা ব্যবহার করতে, উপায় নেই আপনার কাছে। কারণ পুঁজিবাদী দুনিয়া সবটা নিয়ন্ত্রণ করছে, সমাজতান্ত্রিক দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরেও আমি বলবো, অনেক ওয়েবসাইট আছে, বের করুন। আমেরিকা কতবার পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেছে, কতবার? আর একটা ঘটনা দেখান, রাশিয়া পৃথিবীর কোন দেশে আক্রমণ করেছে? করেনি তো। তা আমরা কার পক্ষে থাকবো? কার পক্ষে? সোভিয়েত ইউনিয়ন যতদিন সমাজতন্ত্র ছিল, আমেরিকাকে চোখ রাঙিয়ে যে তুমি যদি আক্রমণ করো আমরা কিন্তু তোমাকে ধরবো। অন্যায় করেছে না? বাংলাদেশ জানেন আপনারা, যুদ্ধের সময় আমেরিকা তাবেদারি করতে এসেছিল, ইন্দিরা গান্ধী সাহায্য চেয়েছেন সোভিয়েত ইউনিয়ন বলেছে তোমরা যদি যাও আমরা কিন্তু পাঠাবো। মনে থাকবে আপনারা যারা একটু সিনিয়র লেখাপড়া করে, দেখবেন তো ওয়েবসাইট ঘেটে গুগল সার্চ করে, কত রাষ্ট্রপতিকে হত্যা করেছে এই আমেরিকা, কত রাষ্ট্রপতি সরাসরি। কি অন্যায় করেছে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম সাহেব? অনেকে ভাববেন প্রতিষ্ঠা দিবসে আপনি এই কথা বলছেন কেন? বলছি দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করার জন্য। আমাদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে বলে সাদ্দাম কি বেশি ভালো লোক আছিল নি? আমি বিতর্কের উঠতে গিয়ে বললাম সাদ্দাম ভালো নয়। তুমি কে হে? তুমি কে হে সাদ্দাম সাহেবকে বলার? সার্বভৌম দেশ, সেই দেশের নাগরিকরা ঠিক করবেন সাদ্দামের ফাঁসি হবে না গুলি দিয়ে মারবে নাকি তাকে ভোট না দিয়ে জেলখানার মধ্যে ঢোকাবে। তুমি কে হে? তুমি কোথাকার সাদ্দাম সাহেবকে ফাঁসি দেওয়ার? কর্নেল গদ্দাফিকে হত্যা করার তুমি কে? তুমি কে? কি অধিকার আছে আমাদের দেশের সার্বভৌমত্বে তুমি নাক গলাবার? কি অধিকার আছে তুমি পাকিস্তান নিয়ে তোমার কথা বলার, কাশ্মীর সীমান্ত নিয়ে কথা বলার? কি অধিকার আছে তুমি ব্রাজিলের রাষ্ট্রপতি লুলাকে চোখ রাঙানোর? কি অধিকার আছে তুমি বলিভিয়ার রাষ্ট্রপতিকে দেশ থেকে তাড়িয়ে দেবার? কি অধিকার আছে চীনের প্রতিটা ঘটনায় তোমাকে হস্তক্ষেপ করার? অন্যায় না? মানবেন? এই জিনিস মানবেন? আমি জিজ্ঞেস করি, আপনাদের পাড়ায় দুটো ক্লাব আছে, দুটো ক্লাবের নিজস্ব গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। বড় ক্লাব হলে ছোট ক্লাবকে আক্রমণ করলে আপনারা মানবেন? প্রেস্টিজে লাগবে না? সম্মানে লাগবে না? ঘা লাগবে না? হয় এই জিনিস চলে। এই আমেরিকার বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের দেশে তাদের যারা পা চাটে তারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে আমরা নাকি পাকিস্তানের দালা, আমরা নাকি দেশদ্রোহী। লজ্জা হয় না? লজ্জা হয় না? যারা অন্যের ঘরে গিয়ে সিং কাটছে, অন্যের ঘরে আক্রমণ করছে, অন্যের মাথা মুন্ড ছেদ করছে, অন্যের দেশের রাষ্ট্রপতিকে মারছে, অন্যের বাজার দখল করছে, তাদের লেজুর বৃত্তি করছো। আর আমরা এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, আমাদের বলছো দেশদ্রোহী, তোমরা হয়ে গেলে দেশপ্রেমী না? কেমন না? বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। আমরা হয়ে গেলাম দেশপ্রেমী। একটা সময় অবধি জোট নিরপেক্ষ নীতি নিয়ে আমাদের দেশের সরকারগুলো চলার চেষ্টা করেছে। তারপর থেকে বিশেষ করে 2014 সালে নরেন্দ্র মোদী সাহেব আসার পর আমাদের দেশটাকে প্রায় আমেরিকার কাছে বিক্রি করে দেবার জোগাড়। ওই যে বলছিলাম পুতুল নাচ, ট্রাম্প সাহেব যেভাবে নাচছে আমাদের দেশের নরেন্দ্র মোদী সাহেব সেভাবে নাচছে। আর তাদের যারা পুধরা কিছু মিডিয়া, ক্ষমা করবেন আমাকে, গোটা দেশে তাদের যে শীর্ষ সামন্ত তারা ধেই ধেই করে নাচছে, ধেই ধেই করে নাচছে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমাদের দেশে স্বাধীনতার পর 2014 সালে যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের সরকার না। অনেকে ভাববেন এ কি কথা বলছেন, দায়িত্ব নিয়ে বলছি। এটা কোনো রাজনৈতিক দলের সরকার না। দেশের মধ্যে কংগ্রেস রাজনৈতিক দল, সিপিআইএম রাজনৈতিক দল, ওরা বিজেপি নাম দিয়ে ভোটে লড়ছে, লড়াই করছে। এখন দেশের মধ্যে রমরমা, আমাদের রাজ্য রমরমা। যদি অনেক খবর দেখছি প্রতিদিন খবরের কাগজে, বিজেপি নাকি ভাঙছে, টোকরা হচ্ছে, আদি বিজেপি, ওইসব নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড না। সবাই বিজেপি, কে আদি, কে নবীন, কে প্রবীণ, এটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। কে রাজভবনে যাচ্ছে আর কে কোন পালের বাড়িতে যাচ্ছে এ নিয়েও আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি ওই মুদ্রার এপিট এবং ওপিট সমান, আলাদা কিছু না। এই নিয়ে আমি টিপ্পণীও করতে চাইছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আপনাদের কাছে পরিষ্কার করতে চাইছি, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, বিজেপি ইটস নট এ অনলি পলিটিক্যাল পার্টি।
এটার জন্ম একটু জানতে হবে আপনাদের, আমি কথা বাড়াবো না। এমনিতে বিজেপির জন্ম হয়নি, কোনো রাজনৈতিক সংগ্রাম নেই, কোনো হিস্ট্রি নেই। নবারুণ পলাশরা এখানে আছে। আমাকে যদি বলতে পারেন ডিওয়াইএফআই, আপনারা বলছেন 4 দশক আত্মত্যাগ সংগ্রাম, আমাকে যদি ডিওয়াইএফ এর সংগ্রাম নিয়ে বলতে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, নেতারা এখানে আছেন, আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে শুধু সংক্ষিপ্ত যদি বলি ডিওয়াইএফ এর সংগ্রাম। আপনারা জানেন, আমি বলবো না। আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে বলেন তো, দেশের মধ্যে আজকে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে যে বেশি বিজেপির লড়াই, বলেন তো দেশের জন্য। স্বাধীনতার থেকে শুরু করুন, স্বাধীনতার পরে শুরু করুন, 60-এর দশক বলুন, 70-এর দশক বলুন, 80-র দশক বলুন, 90-এর দশক বলুন, 2000 সাল বলুন, 2010 সাল বলুন, 21 সাল বলুন, বলুন আমাকে। আমি চ্যালেঞ্জ করছি, সোশ্যাল মিডিয়ায় আমার কথা ভাইরাল হচ্ছে নিশ্চয়ই। আপনারা কি জানি বলেন তাদেরকে, ভক্ত নাকি বলেন? বন্ধুরা, এই ভক্তদেরও বলবো, থাকলে উদাহরণ দিন বিজেপির রাজনৈতিক লড়াই। কি লড়াই করেছে দেশের জন্য? স্বাধীনতার সময় লড়াই নেই, হ্যাঁ লড়াই আছে। কি লড়াই? আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জেল খাটলেন, যারা আন্দামানে গেলেন, আমাদের দেশের স্বাধীনতার জন্য গোটা পৃথিবীতে যাকে এক ডাকে চেনে, যাকে আমরা বলি জাতির জনক, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর 48 সালের 30শে জানুয়ারি কাছ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে খুন করলেন। এই লড়াই তাদের আছে। অদ্ভুত লাগে না? 48 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে খুন করলেন, 2020 সালে 30শে অক্টোবর গান্ধীজির গলায় মালা দিচ্ছেন। কোথায় যাবেন? নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা দেব আমরা? আমার ক্লাস 11 ক্লাসে পড়া মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, বাবা ইতিহাসে তো পড়েছি মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তারা আরএসএস, এই আরএসএস এর দলই তো বিজেপি, এই বিজেপি আবার গান্ধীজিকে নিয়ে এত মাতামাতি করছে, ব্যাপারটা কি? কেমন লাগে না? এই দেশে কোনো লড়াই করেনি, একটা কাজ করেছে, ইতিহাস বিকৃতি। কোনো লড়াই নেই। 1920 সাল আরএসএস নাগপুরে জন্ম। নাগপুরে জন্মের পর আমাকে কেউ দেখাতে পারবেন যে আরএসএস আমাদের এই দেশের জন্য, আমাদের সংবিধান রক্ষার জন্য, আমাদের ভারতবর্ষে কোনো গরিব মানুষের জন্য, আমাদের কোনো চটকল বন্ধে খোলার দাবিতে লড়াই করেছে, কোনো সুতাকল খোলার দাবিতে লড়াই করেছে? মহারাষ্ট্রে 1930 সালে আমাকে বলছিল পলাশ মঞ্চে বসে যে আমি একটা লেখার মধ্যে লেখার চেষ্টা করেছিলাম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা। আমাকে যদি স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বলতে বলেন, আমি অন্তত সবটা তো জানিই না, কিন্তু বলতে গেলে আমারও কয়েক ঘন্টা লাগবে। কিন্তু কেউ কি বলতে পারবেন স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা? নাই। চোরের মায়ের বড় গলা দেশপ্রেমী। 15ই আগস্ট তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গোটা আগরতলা চষে বেড়ায়, কি স্লোগান দেয়? জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নাই। আমি যখন এই কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সোশ্যাল মিডিয়ায় তাদের বন্ধুরা কেউ কেউ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া তাদের কাজই হচ্ছে ব্যক্তিগত অ্যাটাক, আক্রমণ করা। সামনে তর্কে পারবে না, দর্শনে পারবে না, কি করবে? পেছন দিয়ে ছুরি চালিয়ে দাও। নবারুণকে পিছন দিয়ে গিয়ে বাড়িতে ঢুকে অ্যাটাক করে তার পিঠের মধ্যে চাবুক লাগিয়ে দাও। পলাশ খোয়াই যাওয়ার সময় তার বাড়িতে পারলে ধমক দিয়ে দাও, তুমি ডিওয়াইএফ করলে। বন্ধুরা বলছিল আসার সময়, আমতলী এলাকার কমরেডরা, নাম বলছি না, বললে আবার তাদের ক্ষতি হয়ে যাবে, এলাকায় গেলে পরে ধমক দিচ্ছে। একটাই রাস্তা, ধমক। দর্শনে পারবে না, তারা লড়াইয়ে পারবে না, কথা বলে পারবে না, তাদের হাতে যুক্তি নেই, তাদের হাতে মাল মশলা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাল মশলা নেই। 1920 সালে তৈরি হলো, স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নেই। 47 সালে ভারত স্বাধীন, 48 সালে গান্ধীজির হত্যা, 30শে জানুয়ারি। গান্ধীজির হত্যার পর আরএসএস গোটা দেশে নিষিদ্ধ। তখন তাদের নেতা দীনদয়াল উপাধ্যায়, আমি অনুরোধ করব সুযোগ হলে পড়ে দেখবেন ইতিহাস, দীনদয়াল উপাধ্যায়কে চিঠি লিখলেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। এই আরেকটা, আমি হাসি পাই মাঝে মাঝে, আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটি আর হাসি, আপনাদের কেমন লাগে আমি জানি না। আবার বল্লভভাই প্যাটেলকে মালা দিচ্ছে। বল্লভভাই প্যাটেলের চিঠি যদি কারোর সুযোগ হয় খুলে পড়ে দেখবেন, আপনি গুগল সার্চ করলে পাবেন। বল্লভভাই প্যাটেল যে চিঠি দিয়েছিলেন দীনদয়াল উপাধ্যায়কে, চিঠিতে বলছেন তোমাদের নিষিদ্ধ করা হলো, তোমরা যেই কাজ করেছো এই কাজে তোমাদেরকে দেশে কাজ করতে সুযোগ দেওয়া যায় না। নিষিদ্ধ হলো আরএসএস। এই আরএসএস গিয়ে আবার মুসলেকা পাক
হাত ঘষা শুরু করলো, আমাদেরকে দয়া করে উইথড্র করেন, আমরা আর হিংসা করব না, আমরা ভারতবর্ষে এমন কোনো কাজ করব না, আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না, আমরা শুধু সংস্কৃতি নিয়ে থাকবো, ধ্যান জ্ঞান নিয়ে থাকবো, লাঠিগালা নিয়ে থাকবো, হাফ প্যান্ট পরে একটু মাঠে খেলাধুলা করব, আমাদেরকে এই করতে দিন, আমরা রাজনীতির অঙ্গনে যাব না, আমাদের থেকে ব্যান্ডটা উইথড্র করে নিন। বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরুর সাথে আলোচনা করে দয়া করে ব্যান্ড উইথড্র করলেন। আরএসএস তাদের কাজের ধারা পাল্টে নিল, নতুন দল তৈরি হলো জনসংঘ। যেই শ্যামাপ্রসাদ নিয়ে তারা এত নাচানাচি করছে, তৈরি করলেন জনসংঘ। একই রইল। আমাদের বাচ্চারা যেমন মেলার থেকে মুখোশ কিনে চেহারাটা পাল্টায়, কখনো বাঘ সাজে, কখনো সিংহ সাজে, কখনো খরগোশ সাজে, মজা করে মাদের ঠাকুমাদের ভয় দেখায়, ওই আরএসএস ঠিক আছে মুখোশ পাল্টিয়েছে, জনসংঘ রাজনীতির আঙ্গিনা এলো, লড়াই করলো, মানুষের জন্য কথা নেই। এজেন্ডা কি? একটু সময় নিচ্ছি, ক্ষমা করবেন। এজেন্ডা কি? না, সবাইকে রেশনে চাল দিতে হবে, চিনি দিতে হবে, লড়াই নাই। বেকারদের কাজ দিতে হবে, লড়াই নাই। শিক্ষা দিতে হবে, লড়াই নাই। নারীদের অধিকার দিতে হবে, লড়াই নাই। তফসিলিদের অধিকার দিতে হবে, লড়াই নাই। কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ করতে হবে, লড়াই নাই। লড়াই কি? জনসংঘের 1 পয়েন্ট প্রোগ্রাম। আমরা একটা দেশ চাই, দেশের দেশ হচ্ছে হিন্দুর দেশ। আমরা একটা দেশ চাই যেখানে কাশ্মীরের বিশেষ অধিকার থাকবে না। আমরা একটা দেশ চাই যে দেশ থেকে সমস্ত হিন্দুবাদ দিয়ে যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। আমাদের ভারতবর্ষ এই কারণে স্বাধীন হয়েছিল, আমাদের সংবিধান এই কারণে রচিত হয়েছিল। 1 বছর 3 মাস 56 দিন সময় নিয়ে চর্চা করে সংসদে আমাদের আম্বেদকর সাহেবরাই সংবিধান তৈরি করেছিলেন, সংবিধানের মুখবন্ধ লিখেছিলেন। এই সংবিধানের মুখবন্ধের মধ্যে যে কথাগুলো আছে, আমাদের যে তেরঙ্গা ঝান্ডা আছে, এই তেরঙ্গা ঝান্ডার তারা বিরোধিতা শুরু করলেন, আমাদের সংবিধানের তারা বিরোধিতা শুরু করলেন। ইন্টারেস্টিং জায়গা। সংবিধান মানে না, তেরঙ্গা ঝান্ডা মানে না, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তারা মানে না। কি চায়? দেশকে অন্যরকম দেশ তৈরি করব, সংবিধানটাকে পাল্টে দেব, দুমড়ে মুচড়ে দেব। সেদিন থেকে কাজ শুরু করেছে জনসংঘ। এই জনসংঘ 1977 সালে জনতা দলের সরকারের সাথে যুক্ত হয়ে সরকারে মন্ত্রী হয়েছে 3 জন। ওখানে গিয়ে আবার লড়াই। এক দল বলছে সংবিধান যেভাবে আছে এবার আমরা সরকার চালাবো, তারা বলছে না, আমাদের কথা শুনতে হবে, সংবিধানের কিছু কথা পাল্টে দিতে হবে। লাগালাগি, মারামারি, ভিতরে সরকার ছেড়ে চলে এলেন জনসংঘ। 80-র দশকে নতুন দল তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি। অটল বিহারী বাজপেয়ী, আদবানি, এরকম আরো কয়েকজন মিলে ভারতীয় জনতা পার্টি 80-র দশকে তৈরি হয়েছে। আমি জিজ্ঞেস করি, 80-র দশকে তৈরি হওয়ার পর একটা ঘটনা কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে, গণতন্ত্র রক্ষার প্রশ্নে, যুবকদের কাজের দাবিতে, ছাত্রদের শিক্ষার দাবিতে, কোন বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবিতে কোনোদিন লড়াই করেছে? যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছে লড়াই বলে দরকারই নেই, আপনা আপনি হয়ে যাবে, আপনি এখন তো দেখছি সব আপনি হচ্ছে না, দলের বিধায়করাই লড়াই করছে। এটা হচ্ছে ওদের ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না। আপনি নতুন শব্দ শিখলাম, আপনি। আরে জন্মের পর শিশু না কাঁদলে মা পর্যন্ত দুধ দেয় না। পুজোর সময় আমরা দেখেছি বাবার আঁচল ধরে বসে থাকতাম, বাবা এবার এই জামা দিতে হবে, না হলে হবে না। আর বলতে আপনি স্কুলের প্রধান শিক্ষককে আমরা যদি আগে ছুটি না চাইতাম, মনে হতো ছুটি, ও প্রধান শিক্ষককে চিঠি দিতাম, স্যার আমাদের আজকে ঝুলন যাত্রা, অর্ধেক স্কুলের পর ছুটি দেন, দাবি করলে তারপর ছুটি দিত। উনি বলছে আপনি কি বলবেন? না, কোনো লড়াই নেই। এই বিজেপি দলের ভারতবর্ষে কোনো লড়াই নেই। লড়াই একটা আছে, সেই লড়াইয়ের নাম হচ্ছে রাম মন্দির তৈরি করতে হবে। লড়াই একটা আছে, সেটা হচ্ছে কাশ্মীর থেকে 370 দ্বারা তুলে দিতে হবে। লড়াই একটা আছে, সেই লড়াই হচ্ছে তফসিলি অংশের মানুষ যারা, নারী অংশের মানুষ যারা, আমাদের যে মনুস্মৃতি আছে, সুযোগ হলে পড়বেন, আমিও পড়িনি সবটা, ব্রাহ্মণের ছেলে হলেও পড়িনি, মাঝে মাঝে ঘেটে দেখি, বাড়িতে আছে। পড়লে পরে দেখবেন গা শিউর উঠবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই মনুস্মৃতিকে আঁকড়ে তারা আবার আগের যুগে ফিরিয়ে নিয়ে দিতে চায়। ওই আপনারা যে বিদ্যাসাগরের ছবি দিয়েছেন, রামমোহনের ছবি দিয়েছেন, এই রামমোহন বিদ্যাসাগরকে তারা ভুলিয়ে দিতে চায়। কারণ একজন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, আর একজন সতীদাহ প্রথা দূর করেছিলেন। ওরা চাইছে আবার বিধবা বিবাহ প্রচলন হোক, উঠে যাক, আবার সতীদাহ প্রথা আসুক। আমাদের পৌশালীরা যে মাঝে মাঝে জিন্স টিন্স পরে, এটা তাদের খুব একটা পছন্দ না। বাধ্য হয়ে
এখন মুখোশ পরে আছে, মুখোশ, ওই যে প্রথম থেকে মুখোশ পরার চরিত্র, কখনো আরএসএস, কখনো জনসংঘ, কখনো বিজেপি, এবং তাদের হাজারো সংগঠন, বনবাসী কল্যাণ সমিতি, বানর থেকে হনুমান, হনুমান থেকে মানে কোনো পশুর নামে নাই দেখবেন। এখন তো গোধন প্রকল্প দেখলাম মুখ্যমন্ত্রীর, গোধন প্রকল্প। এমন কোনো পশু নেই যাদের নামে ওদের কোনো সংগঠন নেই। হিমালয়ান পরিবার, ওই কি, তারপর হনুমান সমিতি, তারপর বানর সমিতি, তারপর আরেকটা দেখলাম হিন্দু সেনা সমিতি, নানা সমিতি আছে। সবার শিকড় হচ্ছে নাগপুরের হেডকোয়ার্টারে। আমি মাঝে মাঝে যখন বলি, ফেসবুকে বন্ধুরা আমার কাছে কথা শুনতে চান, আমি যখন বলি যে ওদের সবার শিকড় নাগপুরের হেডকোয়ার্টারে, শরীরটা জ্বলে যায়। দেখি এমন কমেন্ট করে, ব্যক্তিগত আক্রমণ, বলতে পারে না যে না আমাদের সাথে নাগপুরের কোনো সম্পর্ক নেই, এটা বলতে পারে না, অন্যভাবে অ্যাটাক করে। এর নাম হচ্ছে বিজেপি। দেশের জন্য কোনো লড়াই নেই, একটা লড়াই, এই লড়াই হচ্ছে আমাদের দেশের সংবিধানটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও। তাই বন্ধুরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি দর্শনগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন, আইডিওলজিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। মগজ দিয়ে এই দলটাকে মোকাবেলা করতে হবে। সর্বশেষ তারা তাদের মাটি শক্ত করার জন্য তারা ভাবছে এই রাস্তায় স্বরূপ, তারা তাদের আরো বেশি তাদের শাখা প্রশাখা বিস্তার করার জন্য যেই রাস্তা বেছে নিয়েছে, সেই রাস্তার নাম হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ। কথা বলার স্বাধীনতা হরণ করে নাও। যেটা আমরা ক্লাস 6-7-এ যখন পড়তাম, বড় বড় করে আমার মনে আছে, ইতিহাস বইতে বলতাম, কথা বলা মৌলিক অধিকার। আমরা অনেককে বন্ধুরা ফাজলামো করতাম, কথা বললে যদি রাগ হতো, কি রে কথা বলতো কি ট্যাক্স দিতে হইব, পয়সা লাগবে নি কথা বলতে, কথা বলতে তো ট্যাক্স দেওয়া লাগে না, ভারতবর্ষে একটাতে ট্যাক্স লাগে না কথা কইতে। এখন আপনাকে কথা কইতে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হয়। ট্যাক্স মানে জীবন, জীবনের বিনিময়ে আপনাকে কথা বলতে হয়। নবারণের স্বাধীনতা নেই ডুকলি বাজারে দাঁড়িয়ে কথা বলার। হুমকি দিচ্ছে, জিপ টেনে ছিঁড়ে নেবো, তোমাকে খুন করে দেবো, তোমাকে জেলে পুড়িয়ে দেবো। কামানচৌমনিতে গিয়ে দাঁড়িয়েছে কর্মসূচি করার জন্য, ঠেলে গাড়িতে তুলে জেলে পাঠিয়ে দিল, সারাদিন মাঠে রেখে দিল। বনমালীপুরে রক্তদান শিবিরের আয়োজন করেছি, রাত্রে টেলিফোন করে ধমকাচ্ছে, যদি এখানে মানিক সরকার আসে পরের দিন থেকে পার্টি অফিস জ্বালিয়ে দেবো। সত্যি সত্যি জ্বালিয়ে দিল। জীবনের বিনিময় না, কথা বললে ট্যাক্স দিতে হচ্ছে না আপনাকে। উপনির্বাচন, লোকসভার নাম বলবো না, বসে আছে নতুন নগরের কমরেড, রাত্র 12টা বাজে টেলিফোন করে, অমলদা বাড়িতে মুহুর্মুহুর ইট পড়ছে, পুরো বাড়ি ঘেরাও করেছে, কি অন্যায়, আমি পুলিং এজেন্টের ফর্ম সই করেছি, বাঁচান। বলছি যখন বুকটা কেমন থরথর করছে। এর নাম ভারতবর্ষ? এই কারণে ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস তৈরি করেছেন। এই কারণে সত্যজিৎ রায় সিনেমার মধ্য দিয়ে মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। এই কারণে নজরুল একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তৈরি করেছেন। এই কারণে সুকান্ত 18 বছর লিখেছেন। এই জায়গাটা আজকে হচ্ছে সবচেয়ে বড় বিপদের জায়গা। তাই বন্ধুদের বলবো, আজকের এই প্রতিষ্ঠা দিবসে যারা এসছেন, নবারণ তার আলোচনার শেষের দিকে বলার চেষ্টা করছিল, শর্টকাট কোনো রাস্তা নেই। এক্স্যাক্টলি আমাদের কাছে শর্টকাট কোনো রাস্তা নেই। বামফ্রন্ট সরকার আমাদের কাছে শেষ না। আমি রাজ্য পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে কথা বলতে চাইছি না। আমি আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা, কথাটা বলার জন্য আপনাদের কাছে এই আলোচনাগুলো এই লাইনে করার চেষ্টা করলাম। ক্ষমা করবেন আমাকে। অনেকে বলবেন রাজ্য নিয়ে, মুখ্যমন্ত্রী নিয়ে, স্বাস্থ্যমন্ত্রী নিয়ে, স্বাস্থ্য দপ্তর নিয়ে কিছু বললেন না। কেন বলবো বন্ধুরা সব দেখছেন চোখের সামনে, সব দেখছেন প্রতিদিন জীবন অভিজ্ঞতায়। আমি সব জায়গায় বলতাম, মানুষের কাছে জীবন অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যেই মানুষ জীবন অভিজ্ঞতা চিনে, তাকে বক্তৃতা করে বোঝাতে হয় না। বক্তৃতা করলে আপনাদের কাছে বোর লাগবে, আপনারা বলবেন অমলদা এই কথাগুলো কেন বলছে, ভাল লাগছে না, চলে যাবেন পিছন দিয়ে। আর না হয় আমি যেহেতু প্রাক্তন নেতা, একটু লজ্জার কারণে থাকবেন, বাইরে গিয়ে বলবেন অমলদা দিল জজাই আজকে একই কথা, যেই ফ্যান ফ্যান ফ্যান। আমি বলতে চাইছি না। রাজ্য পরিস্থিতি আপনাদের চোখের সামনে। বিপদটা হচ্ছে আজকে আমাদের গণতন্ত্র আক্রান্ত, কথা বলার অধিকার আক্রান্ত। যেটা নবারক যেই সুরে আপনাদের কাছে শেষ করার চেষ্টা করেছে, আমি আপনাদের কাছে বলবো শর্টকাট কোনো রাস্তা নেই, লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। ইতিহাসে, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যাই শিখাক, আমরা যাই শিখি না কেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লড়াই দরকার নেই বলে যাই বলুক না কেন, কিন্তু আমি আপনাদের কাছে বলছি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে লড়াই ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নাই। এই কারণে ডিওয়াইএফআই তারা প্রতিষ্ঠা দিবসের শিরোনাম আত্মত্যাগ এবং লড়াই শব্দটাকে যুক্ত করতে বাধ্য হয়েছে। লড়াই এবং আত্মত্যাগ পাশাপাশি করে চলে। আমাদের ত্রিপুরা রাজ্যের 80-র দশকে গৌতম দত্তরা যদি শহীদের মৃত্যুবরণ না করতেন তাহলে বিশালগড়ে একসময় আমাদের লাল ঝান্ডার এরকম বারবারন্ত করা যেত না। তপন চক্রবর্তীরা যদি গুদারাঘাটে খুন না হতেন, পলাশরা ভালো বলতে পারবেন, তাহলে খোয়াইকে আমরা সম্প্রীতির শহরে পরিণত করতে পারতাম না। আসামের নিরঞ্জন তালুকদার যদি খুন না হতো তাহলে আসামে বিদেশি বিতরণের বিরুদ্ধে লড়াই শক্তিশালী হতো না। পাঞ্জাবে যদি দরবারা সিং খুন না হতো পাঞ্জাবের মধ্যে আমাদের ডিওয়াইএফআই, আমাদের লাল ঝান্ডা সেখানে উড্ডীন হতে পারতো না। কেরালার মধ্যে হাজার হাজার কমরেড যদি খুন না হতো কেরালা আজকে বামপন্থার পীঠস্থান হতো না। তামিলনাড়ুতে রুশন বাবুরা যদি খুন না হতো তামিলনাড়ু আজকে বামপন্থার অন্যতম সেরা রাজ্যের ঠিকানা হতো না। পশ্চিম বাংলায় জরুরি অবস্থায় যদি সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে হাজার হাজার বন্ধু খুন না হতেন, পশ্চিমবাংলার টেপাগা আন্দোলন থেকে শুরু করে হাজারো আন্দোলনের মধ্যে আমাদের বন্ধুরা যদি লড়াই না করতেন, খুন না হতেন, আজকে পশ্চিমবাংলা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পীঠস্থান হতো না। অনেকে বলবেন এখন তো পরিস্থিতি অন্যরকম, আমাদের রাজ্যের সাথে একই অভিজ্ঞতা, ওখানের মানুষ জাগছে, লড়াই করছে। লাল ঝান্ডা কিন্তু একদিনও বসে নেই। সোশ্যাল মিডিয়া খুললে, খবরের কাগজ খুললে দেখবেন লাল ঝান্ডা ওখানে বসে নেই, লড়াইয়ের রাস্তায় আছে। সরকারে আছে কি নেই এটা বড় কথা না, আপনারাই স্লোগান তুলেছেন দরকারে পাই, সরকারেও চাই। তাই বন্ধুদের বলবো, যুব আন্দোলনের বন্ধুরা এখানে যারা এসছেন, নিজেকে প্রকাশ করার জন্য না, ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, এই দর্শনকে যদি মোকাবেলা করতে চান, দেশ এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছে সন্দেহ নেই, এই ক্ষোভকে যদি উচকে দিতে চান, এই ক্ষোভের বিরুদ্ধে যদি আন্দোলনের দানা বাঁধাতে চান, তাহলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আরো বেশি যুবকদের কাছে যাওয়া, আরো বেশি মানুষের কাছে যাওয়া। ডিওয়াইএফআই বলে আমরা যুবদের কাছে যাব এরকম কথা না। একটা পরিবারের একজন বৃদ্ধ মা বাবাকে যদি আপনি কোনো না কোনোভাবে সাহায্য করেন, ওই বাড়ির নাতি নাতকর সন্তান সন্ততি আপনার প্রতি দুর্বল হতে বাধ্য। আপনি সরকারে নেই কি হয়েছে, যে কোনো বিপদ আপদে যান, কোনো পাড়ায় যাতে কোনো বাড়িতে বিপদ হলে সবার আগে ডিওএফ এর ইউনিট সেক্রেটারিকে টেলিফোন করে। আবার আনন্দ হলে আমি সব জায়গায় বলতাম আগে ডিওএফ এর ইউনিট সেক্রেটারি হবেন উনি, যদি ওই পাড়ায় কোনো বিপদ হয় সবার আগে তাকে টেলিফোন করবে। আবার যদি কোনো বৌদি ভালো পিঠা বানায় তাকেই যাতে আগে টেলিফোন করে। আনন্দও থাকবে, দুঃখেও থাকবেন। আমরা পারছি না, আমি নিজেকে যুক্ত করে বলছি, পারছি না, আমরা চেষ্টা করছি। এই জায়গায় আমাদের প্রত্যেকটা যুব কমরেডকে যেতে হবে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে, মতাদর্শগত লড়াই থাকবে, সমাজতন্ত্রের পক্ষে আমাদের মতাদর্শগত লড়াই থাকবে, কথা থাকবে। নরেন্দ্র মোদীর যে নীতি, সেই নীতির বিরুদ্ধে আমাদের কথা থাকবে। বিজেপি দলের যে দর্শন, আরএসএসের যে দর্শন, তার বিরুদ্ধে আমাদের মতাদর্শগত লড়াই থাকবে। আমাদের রাজ্যের যে সরকার, সেই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের ধিক্কার থাকবে, ঘৃণা থাকবে। আমাদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ থাকবে, লড়াই থাকবে, আন্দোলন থাকবে। কিন্তু মনে করে রাখতে হবে, সবার আগে যেই কাজটা আমাদেরকে করতে হবে যুব আন্দোলনের একজন বন্ধু হিসাবে, সেটা হচ্ছে সামাজিক কাজ, প্রগতিশীল কাজ, শ্মশান বন্ধু হওয়া, রক্তদানে অংশগ্রহণ করা। করছেন আপনারা। অনেক বন্ধুরা মাঝে মাঝে রাগ করে বলেন রক্তদানে আক্রমণ হয়, কেন দেব রক্ত? কে বলেছে ভালো কাজে আক্রমণ হবে না? বিদ্যাসাগরের জীবনী পড়ে দেখবেন, বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তার ঘরের মধ্যে সবার আগে আক্রমণ হয়েছে। যে সিনেমাটা দেখেছেন কিনা আমি জানি না, বিদ্যাসাগর সুযোগ হলে দেখবেন, তার ঘর থেকে সবার আগে আক্রমণ হয়েছে বিদ্যাসাগরের উপরে। আপনি রক্তদান করবেন, আপনার উপর আক্রমণ হবে না বলল কে? রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে যখন লড়াই করেছে, সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে, তার বন্ধুদের কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিভিন্ন প্রবন্ধ তৈরি করেছেন, বিভিন্ন লেখা লিখেছেন, যেটা ওই সময় সমাজে দাঁড়িয়ে সমাজের বিরুদ্ধে কথা বলছেন, সমাজ সংস্কারের পক্ষে কথা বলছে, রবীন্দ্রনাথকে আক্রান্ত হতে হয়েছে। নজরুল থেকে কেউ বেশি আক্রান্ত হয়েছে ভারতবর্ষে? বিবেকানন্দ, স্বয়ং বিবেকানন্দ। বিবেকানন্দ যখন মানুষের পক্ষে কথা বলছেন,
মুচির পক্ষে মেতরের পক্ষে কথা বলছেন, এই বিবেকানন্দকে আক্রান্ত হতে হয়েছে, আক্রমণের মুখে পড়তে হয়েছে। আর আপনি সমাজসেবা করবেন, রক্তদান করবেন, মানুষের পাশে থাকবেন, বন্যায় ত্রাণ দেবেন, শাড়ি দেবেন, আপনার উপর আক্রমণ হবে না বললোটাকে? আপনি তো সমাজে এই সময় এগিয়ে কাজ করছেন, সমাজ যেভাবে ভাবছে তার থেকে এগিয়ে কাজ করছেন, আপনার উপর আক্রমণ হতে বাধ্য। তাই বন্ধুরা, ভয় পেলে চলবে না। দেখবেন আমাদের রাজ্যের পলিট ব্যুরোর মেম্বার, আমাদের সিনিয়র লিডার, একসময় ছাত্র যুব আন্দোলনের নেতা মানিক সরকার সবসময় একটা কথা বলে, অনেকে এটাকে ব্যঙ্গ করে আক্রমণ হলে উনি বলার চেষ্টা করে ওরা ভয় পেয়েছে তাই করছে। একজাক্টলি। না হলে রক্তদানের মতো আন্দোলনের উপর কেউ আক্রমণ করতে পারে? শিবশঙ্করের উপর মতো ছেলে, ঠান্ডা প্রকৃতির ছেলে, আমি ওর ব্যক্তিগতভাবে, ও আমার বন্ধুও না, ছোট ভাইও না, অনেকে ভাববেন নাম নিচ্ছে মানে ওকে আলাদা করে, না। ওর এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন তো। আমরা অতি মহামারীর সময় গরিব মানুষকে যে 1 পোটলা করে চাল দিয়েছে, এটা ওরা ভয় পায়। আমরা যে গরিব মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রক্ত সংগ্রহ করে আমাদের বন্ধুরা যে রক্ত দেয়, এটা ওরা ভয় পায়। সঞ্জয় রায় যে শারদ উৎসবের সময় মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ওই নক করে করে, আপনার বাড়িতে কোভিড আক্রান্ত, চলে আপনাকে একটু আদা দিয়ে গেলাম, একটু লং দিয়ে গেলাম, একটু গরম জল করে মিলিয়ে খাবে, এটা ভয় পায় ওরা। ওরা জানে এটাই হচ্ছে বামপন্থার বিকশিত হওয়ার রাস্তা। এভাবেই বামপন্থা ত্রিপুরা রাজ্যে বিকশিত হয়েছে, দেশে বিকশিত হয়েছে, গোটা পৃথিবীতে বিকশিত হয়েছে। চে গুয়েভারার লড়াই যারা পড়েছেন, কজন নিয়ে? মানকাটা বিপ্লব যে পড়েছেন, আছেন তো এখানে নেতারা, জিজ্ঞেস করবেন তো কজন নিয়ে গেছিলেন চে গুয়েভারা, কজন নিয়ে লড়াই করেছে? এই লড়াই তো গোটা কিউবাকে, গোটা লাতিন আমেরিকা, আজকের যে লাতিন আমেরিকার এই যে আগুন, এই আগুন যিনি চালিয়ে দিয়ে গেছিলেন ওই চে গুয়েভারারা। বেশি লোক লাগে না, মানুষের পাশে থাকতে বেশি লোক লাগে না। তাই বন্ধুদের বলবো, এই হলসভা থেকে গিয়ে আপনাদের দায়িত্ব শেষ না। হলসভায় সব লোককে আপনারা সমবেত করতে পারেননি, মহামারীর কারণে সিট গ্যাপ দিয়ে বসেছেন, পুরো হল ইচ্ছে করলো সিট পূরণ করতে পারেননি। সংখ্যা কত হলো কি হলো না এটা বড় কথা না। এই হলসভা বাইরে গিয়ে আলোচনা করবেন ভালো হলো কি হলো, সংখ্যা দিয়ে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সংখ্যা দিয়ে না, 200 না 150, এটা বড় কথা না। আপনারা যারা এখানে এসছেন, আপনারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হলসভার যে নির্যাস, ডিওএফ এর যে এই সময়ের কর্মসূচির নির্যাস, ডিওএফ এর যে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা, ডিওএফ এর যে এই সময়ের সবচেয়ে বড় স্লোগান, যেই স্লোগান হচ্ছে ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ডিওএফ কে ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্রের পুনরুদ্ধার ছাড়া ডিওএফ এর সামনে কোনো রেহাই নেই, নিস্তার নেই। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের যে স্লোগান, এই স্লোগান আমাদের এলাকায় এলাকায়, ইউনিটে ইউনিটে বন্ধুদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের গ্রহণ করতে হবে। আমি আপনাদের বলি, কেবল চ্যানেলের নেটওয়ার্ক, আমাদের কোনো কেবল চ্যানেল নাই, একটাও নাই। এই নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, বলবো না। খবরের কাগজ অনেকের ভাল লাগতে পারে পড়তে, একটু এখন মুখরোচক, একটু একটু কেমন কেমন লাগে, একটু পড়লে ভালোই লাগে, নামটামও কয় অনেকে, ভাল লাগে, পড়েন, অসুবিধা নাই, পড়েন, অসুবিধা কিচ্ছু নাই, কিন্তু আপনার কথা কয় না। আপনার কথা আপনারে ভয় পায়, শ্রেণী দৃষ্টিভঙ্গি, আপনাকে বাড়তে দেওয়া যাবে না। ডিওএফ এর মিছিলে 10,000 লোক হলে প্রথম পেজে ছবি হয় না, 100 জন নিয়ে পশ্চিম থানা ঘেরাও করলে ফার্স্ট পেজে ছবি হয়, বুঝতে হবে। তাই আমাদের কেউ নেই, শ্রেণীগত কারণে নেই, অন্য কোনো কারণে না। অনেকে বলেন আমাদের সাথে নেই কেন, নেই শ্রেণীগত কারণে, অন্য কোনো না। তারা আমাদের ভয় পায়। তাই বন্ধুদের বলবো, আমাদের আছে মানুষের নেটওয়ার্ক। যুবরা নেটওয়ার্ক তৈরি করো, ইউনিটের মধ্যে, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, অলিতে গলিতে। ভয় পেলে চলবে না। সব সময় কাঁধে ঝান্ডা নিয়ে, লাঠি নিয়ে মিছিল করতে হবে। কে বলল? কে বলল? কে বলল সবসময় বড় বড় জমায়েত করতে হবে? কে বলল সবসময় বড় বড় একটা জায়গায় বসে লোকাল কমিটির মিটিং করতে হবে? কে বলল সবসময় আপনাকে জমায়েত না করলে মানুষের